নমস্কার, দেখছেন 24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আমাদের এই বিশেষ অনুষ্ঠান বেসুরা রাজীব নিয়ে। বলা ভালো, উত্তর থেকে দক্ষিণ প্রত্যেক দিনই কেউ না কেউ, প্রত্যেক দিনই কোনো না কোনো তৃণমূলের নেতা, মন্ত্রী, কোন না কোনো স্তরের নেতা বেসুরো হচ্ছেন। আর আজকে প্রচারের সব আলোটা শুষে নিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, ঠিক যেমন কালকে নিয়েছিলেন। তাই রাজীব বন্দ্যোপাধ্যায়কে উপলক্ষ করে তাকে সামনে রেখে আলোচনা বটে, কিন্তু সার্বিকভাবে আলোচনা আসলে তৃণমূলের এই বেসুরোদের নিয়ে, যাদেরকে আজকের দিনে অন্তত রিপ্রেজেন্ট করছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় আজকে যা বলেছেন তাতে দল ছাড়ছি এমন কথাও নেই, আবার ছাড়ছি না এমন গ্যারান্টিও নেই। আর তাই তৃণমূলের বেসুরোদের নিয়েই সার্বিকভাবে আমাদের এই আলোচনা। কিন্তু যার ফেসবুক লাইভের পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই আলোচনা, সেই রাজীব বন্দ্যোপাধ্যায় আজকে তার বহু প্রতীক্ষিত ফেসবুক লাইভ, যার প্রতীক্ষায় ছিলেন রাজ্যের সাধারণ মানুষ, তৃণমূল স্তরের কর্মীরা এবং অবশ্যই তৃণমূল শীর্ষ নেতৃত্ব, কি বললেন ফেসবুক লাইভে আসুন শুরুতেই দেখে নিই। একেবারে প্রথম রাজীব বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ এনেছেন তা একজন মন্ত্রী হিসেবে মারাত্মক। তিনি কাজ করতে চান, ভালো কাজ করতে চান, আর ভালো কাজ করতে গেলেই বাধা আসে। শুনুন কি বলছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কোথাও যখন দেখা যায় যে কর্মীরা সম্মানিত হন না, কর্মীরা তাদের প্রাপ্য সম্মানটুকু পান না, তখন যদি আমি কোনো কথা বলি সেটা কি অন্যায়? নিশ্চিতভাবে অন্যায়। যখন আমি কাজ করতে গিয়ে বাধা পাই, যখন সেখানে কিছু বলবার চেষ্টা করি, সেটা কি কোনো অন্যায়? কোনো অন্যায় বলে আমি মনে করি না। এবং আমি যখন মনে করেছি যে কোথাও সত্যিকারের যে মানুষের ন্যায্য অধিকার মানুষকে দিতে হবে, মানুষের কথাটা নিশ্চিতভাবে প্রাধান্য দিতে হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে, ভালো করে মানুষের জন্য কাজ করতে হবে, সেটা তো নিশ্চিতভাবে আমি মনে করি যে এটা প্রত্যেকেই চান যে এইভাবে সবাই যেন ঠিক মতো চলেন, ঠিক মতো মানুষের জন্য কাজ করেন। এখানেই থামেননি রাজীব বন্দ্যোপাধ্যায়, আরেক কদম এগিয়েছেন। বলেছেন তার এই সমস্ত অভিযোগের কথা, তার এই না পাওয়ার কথা, না পাওয়া অর্থাৎ ভালো কাজ করতে গিয়েও বারবার ফিরে আসা, ভালো কাজের সুযোগ না পাওয়া, এই সমস্ত না পাওয়ার কথা তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন, কিন্তু জানিয়েও শেষমেশ ফল পাননি কিছুই। কি বলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় আসুন শুনে নিন। আজকে আমি যখন কিছু বলছি সেটা নিয়ে যখন আলোচনা হচ্ছে, আর যখন আমি ভালো কাজ করতে চাইছি সেখানে কেউ বাধা দেওয়ার চেষ্টা করছেন, কোথায় সেটাকে নিয়ে তো কেউ বলছেন না, সেটাকে নিয়ে তো কোথাও কেউ আলোচনা করছেন না। আমার যখন দলের শীর্ষ নেতৃত্ব ডাকছেন, আমি যখন বলছি যে আমার মনের কথা এইটা ইত্যাদি ব্যাপার, যখন এইটাকে নিয়ে কেউ ব্যাঁকাভাবে ভাবার চেষ্টা করছেন, কেউ যখন অন্যভাবে এটাকে মানুষের কাছে ঘোরানোর চেষ্টা করছেন, কই তাদেরকে তো তখন বলা হচ্ছে না। এক কথায় কাজ করতে গিয়ে বাধা পাচ্ছেন, দুর্নীতির প্রতিবাদ করলে বাধা পাচ্ছেন, দলকে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করলে বা যারা দুর্নীতিতে অভিযুক্ত তাদের বিরুদ্ধে মুখ খুললে বাধা পাচ্ছেন। এমনই সব গুরুতর অভিযোগ ফেসবুক লাইভে রাজীব বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিন। তৃণমূলের তরফ থেকে রয়েছেন সুপ্রিয় চন্দ, বিজেপির তরফ থেকে রয়েছেন শ্রমিক দাশগুপ্ত, সিপিএম এর তরফ থেকে রয়েছেন, সিপিআইএম এর তরফ থেকে রয়েছেন শতরূপ ঘোষ, এবং আমাদের সঙ্গে বিশ্লেষক হিসেবে উপস্থিত রয়েছেন সঞ্জয় সোম। চারজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। একবারে শুরুতেই আমি কথা বলবো সুপ্রিয় চন্দ্রের সঙ্গে। সুপ্রিয়বাবু, আপনার কাছেই জিজ্ঞাসা করবো, রাজীব বন্দ্যোপাধ্যায় যা বললেন এতক্ষণ পর্যন্ত, তাতে তো একটাই কথা এক লাইনে মনে হয়, উল্টা চোর কোতোয়ালকে ডাটে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, ভালো কাজ করতে চাইছি, সুযোগ পাচ্ছি না, তা নিয়ে দলের শীর্ষ নেতৃত্বকে জানাচ্ছি, ফল পাচ্ছি না, তারপরে ওপেন ফোরামে মুখ খুললেই নানা কটাক্ষ ভেসে আসছে। তাহলে কি ভালো কাজ করতে চাওয়াটাই অন্যায়? কি বলবেন সুপ্রিয়বাবু? না, দেখুন, প্রথমেই আজকে বাংলার বুকে শুধু নয়, সারা দেশের বুকে একটা ঐতিহাসিক দিন, এবং দুর্গাপুজো বা ঈদের চাইতে এই দিনটা কম বড় উৎসবের নয়, কারণ উৎসব শেষ পর্যন্ত জীবনের কথা বলে। আজকের এই দিনে দীর্ঘদিন কোভিড অতিমারির পরবর্তী সময় আজকে ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে, এবং বাংলার অতন্দ্র প্রহরী, অতন্দ্র অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিটা সেন্টারের খোঁজ নিয়েছেন ব্যক্তিগতভাবে। আমি রাজীব বন্দ্যোপাধ্যায় সম্মানীয় মন্ত্রী, সরকারের দলের অন্যতম আমাদের স্তম্ভ, আমাদের নেতা। আমার আগের প্রজন্মের যাদেরকে তরুণ নেতা বলে বলা হতো তাদের মধ্যে অন্যতম একজন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি যে মন্তব্য করেছেন সেটা যদি মানুষের কাজের জন্য হয়, ভালো কাজের জন্য হয়, সে তো বটেই। তার ঐতিহ্য তো আজকের থেকে নয়। প্রাচীন সংস্কৃত শাস্ত্রে রয়েছে শ্রেয়াংশী বহু বিঘ্নানি, অর্থাৎ ভালো কাজে অনেক বাধা। ফলে ভালো কাজের ওপর ভর দিয়ে শুধুমাত্র পারফরমেন্স ওরিয়েন্টেড পলিটিক্স করে ভারতবর্ষের মাটিতে যারা জায়গা করে নিয়েছেন তাদের মধ্যে অগ্রণী নামটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো রকম ব্যাকগ্রাউন্ড
স্কোরিংয়ের ভিত্তিতে নয় বা ব্যাকআপের ভিত্তিতে নয়, প্যাকআপের ভিত্তিতে নয়, সম্পূর্ণ পারফরমেন্স করে পারফরমেন্সের মাধ্যমে উঠে আসা নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় বলুন আর যে বন্দ্যোপাধ্যায় বলুন, যে চট্টোপাধ্যায় বলুন, তারা প্রত্যেকেই কিন্তু এখানটায় কক্ষপথে রয়েছেন। এই মহাকাশের সূর্য কিন্তু বাংলার রাজনীতিতে মমতা তবে বন্দ্যোপাধ্যায়। ভালো কাজ করতে চাওয়া রাজীব মানুষের জন্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের শীর্ষ নেতৃত্ব নেই কেন? না, নেই কেন ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে মতান্তর তো থাকতেই পারে, একটা দলে বিভিন্ন মত উঠে আসতে পারে, একটা কাজ কিভাবে হবে তাই নিয়ে একটা মত পার্থক্য থাকতে পারে, সেটাই গণতন্ত্রের আমাদের সৌন্দর্য, গণতন্ত্রের শোভা। কিন্তু মত পার্থক্যটা যেন এমন না হয়ে যায় যেই পার্থক্যটা মানুষকে চিহ্নিত করে দিতে হয় যে কোনটা ঠিক কোনটা ভুল। এই জায়গায় নিজের বিবেককে প্রশ্ন করা উচিত। আবেগের চাইতে রাজনীতিতে বিবেককে প্রাধান্য দিলে আমার মনে হয় অনেক সমস্যা শুরুতেই মিটে যায়। আবেগ বনাম বিবেক, আপাতত এভাবেই গোটা বিষয়টিকে দেখছেন তৃণমূল নেতৃত্ব। আমি চলে যাব শ্রমিক বাবুর কাছে। শ্রমিক বাবু, রাজীব বন্দ্যোপাধ্যায় বেসুরো বেশ কিছুদিন ধরে বেসুরো, আজকে তার ফেসবুক লাইভে যে বিস্ফোরক অভিযোগগুলো এসছে তারপর নিশ্চিতভাবে আপনারা উল্লসিত। মানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যা যা রাজনৈতিক এবং প্রশাসনিক অভিযোগ আপনারা করে থাকেন তার অনেকগুলোই আজকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে। না, সর্বপ্রথম বলি, এটা তো মানে তৃণমূল দলের অন্তর্দলীয় ব্যাপার। এ ব্যাপারে খুব মন্তব্য করাটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, আর আমাদের দলের কালচারও না। দেখবেন তৃণমূলের লোকেরা আমাদের দলে কী হচ্ছে এই নিয়ে অনেক আলোচনা করে, আমরা নর্মালি করি না। তবে যেহেতু আপনি এই কথাটা বললেন যে রাজীববাবু যেটা আজকে বলছেন এগুলো আমরা অনেক দিন আগে বলেছি, এগুলো শুধু আমরা বলছি বলে নয়, এটা পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষই দেখেছে। একটু আগে তৃণমূলের যে বন্ধু এখানে বলছিলেন যে ওদের দলে গণতন্ত্র আছে এবং গণতন্ত্রের যেটা নিয়ম সেটা হচ্ছে সংখ্যাধিক্য যেটা রায় দেবে সেটাই গৃহীত হবে। তা আমার ওর কাছে একটা প্রশ্ন, এই যে আমফানের সময় দেখলাম আমরা চাল ডাল ত্রিপল চুরি হলো, তাহলে ওদের দলে ওই রকমভাবে ভোটাভুটি হয়েছিল এবং অধিকাংশই বলেছিল যে হ্যাঁ চুরি করাটা ভালো। মানে এইগুলোই তো হচ্ছে মানুষের অভিযোগ। আমি মনে আছে যখন আমফানের ঘটনাটা ঘটেছিল, মোস্ট প্রবলি হিঙ্গলগঞ্জে বোধহয় গেছিলেন রাজীববাবু, এবং ওখানে গিয়ে উনি খুব মানে উষ্মা প্রকাশ করেছিলেন যে আমি 3-4 বছর আগে বাঁধের মেরামতির একটা স্যাংশন করে দিয়েছিলাম, আজ পর্যন্ত কাজ হয়নি। অথচ তৃণমূলের বন্ধু বললেন যে পুরো নাকি পারফরমেন্সের বেসিসে এখানকার যিনি নেত্রী, সরকারি শাসক দলের নেত্রী, তিনি এই অধিকারটা ভোগ করছেন। আমরা সবাই জানি যে আজকে 10 বছর ধরে এই রাজ্যটাকে মোটামুটি আমরা তো বামেদের ডেফিনেটলি সমালোচনা করেছি, কিন্তু এই 10 বছরে যেভাবে পশ্চিমবঙ্গের মান, শুধুমাত্র অর্থনৈতিক দিক দিয়ে আমি বলবো না, অর্থনৈতিক অবস্থা, শিক্ষা, সমস্ত দিক দিয়ে মান যেভাবে পড়েছে এটা অকল্পনীয়। আর আপনারা যেটা বলছেন না বেসুরো রাজীব, আমার মনে হয় অ্যাকচুয়ালি একটা মানে তালজ্ঞানহীন একটা অর্কেস্ট্রা পার্টির মধ্যে 2-1 যাদের হয়তো তালজ্ঞান সম্বন্ধে ধারণা ছিল তারা এতদিন পর্যন্ত ওই অর্কেস্ট্রা পার্টিতে ছিল, আস্তে আস্তে তাদের দম বন্ধ হচ্ছে, তারা একটা নিস্তার চাইছে। মানে বলছেন রাজীব বন্দ্যোপাধ্যায়রা আসলে বেসুরো নন, তারাই সুরে বাজছেন, বাকিরা বেসুরো। আমি আসবো আপনার কাছে শ্রমিক বাবু, কিন্তু তার আগে যাবো শতরূপের কাছে। শতরূপ, এই গোটা বিষয়টা এই মুহূর্তে বামপন্থী এবং কংগ্রেস দুপক্ষের কাছে কিংবা দু দলের কাছে কি রাদা, যেহেতু আপনারা এক পক্ষই এই মুহূর্তে ধরে নেব নির্বাচনের আগে, দু দলের কাছে কি আপনাদের কাছে গোটা বিষয়টা এখন দূর থেকে উপভোগ, অর্থাৎ যায় শত্রু পরে পরে এইভাবে দেখছেন? দেখুন অনির্বাণ, আপনি তো জানেনই সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা ছিল, নীরার অসুখ হলে কলকাতায় সবাই বড় দুঃখে থাকে। দেখছি এই তৃণমূল কংগ্রেসের সরকারটা এখন এতই অসুস্থ যে গোটা দলের প্রত্যেকজন নেতা ভারী দুঃখে আছে, রোজই শুনতে পাচ্ছে একজনের মন খারাপ। এখন দেখুন আমি একটা খুব সহজ কথা বলি অনির্বাণ, আজকে রাজীব বন্দ্যোপাধ্যায় বলুন, শুভেন্দু, শতাব্দী রায় সহ যারাই আছেন, যারা এরা কেন আজকে তৃণমূল ছেড়েছেন বা ছাড়ছেন এইটা ভেবে যারা অবাক হচ্ছেন তাদেরকে খালি অনুরোধ করব, এনারা আফটারঅল আজ থেকে কয়েক বছর আগে কেন তৃণমূল করতে গেছিলেন সেইটা একবার ভাবুন, দেখবেন তার মধ্যেই সব প্রশ্নের উত্তর আছে। আমরা বামপন্থীরা চিরকাল একটা কথা বলে এসেছি 98 সাল থেকে, যবে থেকে এই দলটা তৈরি হয়েছে তৃণমূল, যে এইটা কোনো দল নয়, এটা হচ্ছে বিভিন্ন ধান্দাবাজের নিজেদের ধান্দা বুঝে নেওয়ার একটা মঞ্চ। ভারতবর্ষের রাজনীতিতে এরকম অনেক ঘটনা আছে, অনেক উদাহরণ আছে অনির্বাণ, যেখানে কোনো না কোনো রাজনৈতিক দল কোনো না কোনো সময় চোরেদেরকে আশ্রয় দিয়েছে, কিন্তু একদল চোর মিলে নিজেদের একটা রাজনৈতিক দল বানিয়ে ফেলে তারা ভোটে লড়ে। তৃণমূল না থাকলে এই জিনিস আমরা ভাবতে পারতাম না। এটা কিছু লোকের ধান্দা চরিতার্থ করার মঞ্চ। আজকে যখন জাহাজটা ডুবছে এনারা বুঝতে পারছে এই জাহাজের ডেকে বেশিক্ষণ আর ভেসে থাকা যাবে না, তখন এরা জাহাজ থেকে ইঁদুরের মতো ঝাঁপ দিচ্ছে। এখানেই আপনি যে আমার প্রশ্নটা করলেন অনির্বাণ, আমার শেষ কথা, বাংলার মানুষ কিন্তু এই যে অন্যায়ের কথা শ্রমিকদা বললেন, কি আপনিও রাজীব বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন, এই অন্যায়গুলো যেগুলো 10-12 বছর ধরে হচ্ছে বাংলায়, এই অন্যায়গুলো কিন্তু তৃণমূল পার্টি অফিসে চেয়ার টেবিলগুলো করেনি,
করেছে তৃণমূলের কিছু মানুষ। আজকে বাংলার মানুষ গত 10 বছর ধরে অপেক্ষা করছিলেন এই তৃণমূল কংগ্রেসের অপরাধী নেতাগুলো হয় জেলে যাবে, না হলে তারা রাজনৈতিক নির্বাসনে যাবে। বাংলার মানুষের জন্য আজকে এটা দুর্ভাগ্য, তৃণমূল কংগ্রেসের থেকে এই চুরি জোচ্চুরি জালিয়াতিগুলো যে নেতাগুলো করলো, মানুষকে যারা লুট করলো, তারা কেউ আজকে জেলে যাচ্ছে না। তাদের জন্য রিহ্যাবিলিটেশন প্যাকেজ নিয়ে বিজেপি দাঁড়িয়ে রয়েছে। এই দুর্ভাগ্যের মধ্যে একটা সৌভাগ্যের রেখা দেখা যাচ্ছে শতরূপ। আমি আপনার কথা সূত্র ধরেই বলবো, আমার ধারণা আপনারও এই প্রতিবেদনের দিকে নজর থাকবে। যে প্রতিবেদন এবার দেখাতে যাচ্ছি, ডুবন্ত জাহাজ হলে সাধারণভাবে সেখান থেকে লাফ দিয়ে যে জাহাজ এখনো ভাসন্ত বা বেশ ভালোভাবে চলছে তেমন জাহাজে যাওয়াটাই রীতি আছে। যদি ধরেই নিই তর্কের খাতিরে, এই মুহূর্তে রাজ্যে তৃণমূল কংগ্রেস ডুবন্ত জাহাজ মনে করে বেশ কিছু নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে চাইছেন, কিন্তু বিজেপিতে গেলেই যে সেই জাহাজের টিকিট মিলবে, ডেকে ওঠার পারমিশন মিলবে, ব্যাপারটা কিন্তু আজ আর এতটা সহজ নয়। গত কয়েকদিনের ঘটনাক্রম অন্তত তাই বলছে। আরএসএস এর তরফ থেকে প্রথমে একটা সতর্কবাণী, যারা আসছেন তাদেরই দলে নেবেন কিনা ভেবে দেখুন, নিলে পরে আদর্শগতভাবে ঠিক জায়গায় থাকছেন কিনা। আর সর্বশেষ গতকাল অমিত শাহর সঙ্গে বাংলার বিজেপি নেতাদের বৈঠক, আর যার নির্যাস হলো এখন থেকে এলেই নয়, এখন থেকে দরজায় এলে মেপে বুঝে নেওয়া। আমাদের একটি বিশেষ প্রতিবেদন, আসুন। দল ভেঙে দল হয়, এক দল থেকে অন্য দলের যাতায়াতও চলে, এভাবেই তো আমাদের বহুদলীয় গণতন্ত্র। কিন্তু ভোটের বাংলায় যেটা হচ্ছে সেটা বাঙালি অন্তত গত কয়েক দশকে সেভাবে দেখে। দক্ষিণ দুয়ার খুলে দিয়েছে বিজেপি একেবারে ঘোষণা করে, ছাত্রীর যেন বালাই নেই। পাইকারি হারে চলছে নেতাদের ফুল বদল, দাদার অনুগামী হচ্ছেন কর্মীরাও। রাজ্যে সব জায়গায় সংগঠন মজবুত নয়, আছে অভিজ্ঞতার অভাবও। তাই যে বিজেপির মতো একটা রেজিমেন্টেড পার্টি তৃণমূল সমেত সবার জন্য দরজা খুলে দিয়েছে, তা দলের নেতারাও মানেন। নিজের শক্তি বাড়ছে, একই সঙ্গে প্রতিপক্ষ দুর্বল হচ্ছে। জোড়া লাড্ডু তো ভাবাই যায়, অন্তত এতদিন যাচ্ছিল। কিন্তু এবার গেরুয়া শিবিরের ভেতরেই যে মাথা তুলতে শুরু করেছে নানা প্রশ্ন, রাজনৈতিক বিশ্লেষক বা ভোট বিশেষজ্ঞরাও কাটা ছেঁড়া শুরু করে দিয়েছেন। প্রাক্তন তৃণমূলে যদি পদ্ম শিবির ছেয়ে যায়, তাহলে নিজস্বতা বলে রইল কি? তৃণমূল ছেড়ে আসা নেতাকর্মীদের ভিড়ে এবার বাংলার বিজেপি কার্যত তৃণমূলেরই বি টিম হয়ে যাচ্ছে না তো? যে বিজেপি কর্মীরা এতদিন তৃণমূলের যাদের সঙ্গে লড়াই করে এলেন, তাঁদেরই রাতারাতি কিভাবে সহকর্মী বলে মানবেন? যাদের বিরুদ্ধে এতদিন দুর্নীতি সহ নানা অভিযোগে আঙুল তোলা হতো, এখন তারাই দলে ঢুকে পড়ায় মানুষের কাছে কি ব্যাখ্যা দেওয়া হবে? বিজেপিতে তৃণমূলের ভিড় দেখে তৃণমূল বিরোধী ভোটাররা পদ্মফুলের ছাপ দেবেন তো? দলবদ্ধদের নিয়ে দল ভরানোর বিরুদ্ধে মুখ খুলে অমিত শাহর নির্দেশে শোকজের চিঠি পেয়েছেন সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পাল সহ 5 জন। তাই বিজেপির নানা স্তরের নেতারা সবার সামনে মুখ খুলছেন না। পদ হয়তো যায়নি, কিন্তু তৃণমূল থেকে আসা নেতাদের ভিড় বেড়েছে, যার জেরে লোকসভা নির্বাচনের আগে যারা বঙ্গে বিজেপির মুখ ছিলেন তাদের অনেকেই চলে গেছেন স্পটলাইটের বাইরে। তাদের একাংশ ঘনিষ্ঠ মহলে সেই সব প্রশ্ন তুলছেন। নারদা সাদত সিন্ডিকেটে অভিযুক্ত তৃণমূল নেতারা সত্যিই তো কম আসেননি দলে, বলছেন তারা। অসন্তোষ জানিয়েছে সংঘ। দলীয় সূত্রে খবর, বিজেপিকে বার্তা দিয়েছে আরএসএস। পশ্চিমবঙ্গে ভোটে জিততে বিজেপি সবার জন্য দরজা খুলে দিক, এটা সংঘ চাইছে না। জয় না এলে না আসুক, দলের আদর্শগত ভিত্তি দুর্বল করা ঠিক হবে না। অমিত শাহর টিম 1.5 বছর ধরে বাংলা জুড়ে সমীক্ষা চালিয়ে যাচ্ছে, দলীয় সূত্রে খবর। সেই রিপোর্টে দাগ বেদাগ বিচার না করেই গণযোগদান নিয়ে কিছুটা নেগেটিভ ফিডব্যাক মিলেছে। দলের একাংশে ক্ষোভ, সঙ্গের সতর্কবার্তা, সমীক্ষার আভাস, 3টি বিষয় মাথায় রেখে দরজা এবার কিছু ছাঁকনি বসাচ্ছে বিজেপি। শুক্রবার দিল্লিতে অমিত শাহর বাড়ির বৈঠকে 3টি ক্যাটাগরি তৈরির সিদ্ধান্ত হয়েছে। অন্য দলে যাদের ভাবমূর্তি খুব খারাপ, তাদের কিছুতেই বিজেপিতে নেওয়া যাবে না। এই তালিকায় রয়েছেন তপনের বিধায়ক বাচ্চু হাঁসদা। যাদের ভাবমূর্তি খুব খারাপ না হলেও বেশ বিতর্কিত, তাদের দলে নিলেও টিকিট দেওয়া হবে না। এই তালিকায় কানলার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। যাদের ভাবমূর্তি ভালো বা শুভেন্দু অধিকারীর মতো জনভিত্তি দৃঢ়, তাদের যত দ্রুত সম্ভব দলে আনতে হবে। বিজেপির এই তালিকায় আছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের বৈঠকে শুভেন্দু অধিকারীকে থাকতে না বলায় অমিত শাহ অসন্তুষ্টই হন বলে দলীয় সূত্রে খবর। শুভেন্দু যাতে এরকম জরুরি বৈঠকগুলিতে থাকতে পারেন, সেই জন্য তাকে কোর গ্রুপে আনার নির্দেশ দিয়েছেন শাহ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। এক কথায় বলতে গেলে দলে নেওয়ার ক্ষেত্রে এবার একটু দেখে শুনে বুঝে নেওয়ার পক্ষপাতী বিজেপি নেতৃত্ব। তাহলে তৃণমূলে এখনও যারা বেসুরো বাজছেন, বেজে চলেছেন এবং যারা সামনের দিনে বেসুরো বাজবেন বলে ঠিক করে ফেলেছেন, তাদের ভবিষ্যৎ কি? তাদেরকে কি এবার একটু ব্রেক কষে যেতে হবে, ভাবতে হবে কি করবেন? সেই কথা নিয়েই ফিরে আসবো একটা ছোট বিরতির পর। আর আলোচনাটাকে আর একটু বিস্তৃত করব, তার কারণ বুঝতেই পারছেন আর শুধু বেসুরো রাজীব নয়, এবার বেসুরো তৃণমূল নিয়েই কথা বলতে হবে। এবং তাই একটা ছোট বিরতির পর ফিরে আসছি আরো বিস্তারিতভাবে সে আলোচনা করবার জন্য। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।
বেসুরো রাজীব এবং সেই সূত্রে বেসুরো তৃণমূল নেতা মন্ত্রীদের নিয়ে আমরা কথা বলছি। চলে যাব বিশ্লেষক সঞ্জয় সোমের কাছে। সঞ্জয়বাবু, বিরতিতে যাওয়ার ঠিক আগে যে বিশেষ প্রতিবেদনটি আমরা দেখলাম, অর্থাৎ তৃণমূলে বেসুরো হলেই যে বিজেপিতে টিকিট পাকা, সেই বিষয়টাতে কিন্তু কোথাও এবার একটা ছাঁকনি থাকছে, একটা ফিল্টার থাকছে। এই অবস্থায় তৃণমূলে বেসুরোদের সংখ্যা সামনের দিনে কিছুটা কমতে পারে, এমন কি মনে হয় আপনার? দেখুন, এখন অবধি বিজেপিতে একটা ওপেন ডোর পলিসি ছিল, অর্থাৎ যে কেউ একটা মিসড কল দিয়েই বিজেপির মেম্বার হতে পারতেন। এখন অবধি আমরা তাই দেখে এসেছি। সুতরাং বিজেপিতে ঢোকার সময় কোনো ফিল্ট্রেশন ছিল এরকমটা আমরা এখন অবধি দেখিনি। আমার ধারণা এখন যেটা হবে সেটা হচ্ছে ঢোকার সময়ও একটা ফিল্ট্রেশন প্রসেস শুরু হবে, অর্থাৎ যে তিনটে প্রক্রিয়া আপনারা বললেন, মানে যে তিনটে প্যারামিটার আপনারা বললেন, মানক আপনারা বললেন, সেই অনুযায়ী কিছু মানুষ যারা হয়তো আগে খালি মিসড কল দিয়ে ঢুকে পড়তে পারতেন তারা ঢুকতে পারবেন না, এরকম একটা জিনিস হবে। কিন্তু তার থেকেও বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে বিজেপির পক্ষ থেকে জনপ্রতিনিধি কারা হবেন, অর্থাৎ টিকিট কারা পাচ্ছেন। বিজেপি একটা পলিটিক্যাল পার্টিতে সব ধরনের মানুষ থাকবে, সব পলিটিক্যাল পার্টিতেই বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডের মানুষ থাকেন, তারা যে সবাই খুব স্বচ্ছ বা সৎ থাকেন তাও নয়, এবং এটা আমরা দেখে এসেছি বহু বছর ধরে। আসল কথা হচ্ছে জনপ্রতিনিধি কারা হচ্ছেন, তাদের ভাবমূর্তি কি, এবং সেই জনপ্রতিনিধিদের মধ্যে থেকে যারা সরকারে যাবেন, অর্থাৎ সরকারের পদাধিকারী হবেন, মন্ত্রী হবেন ইত্যাদি, যারা সরকারি নীতি প্রণয়ন করবেন এবং সরকারকে চালনা করবেন, সরকারের অভিমুখ তৈরি করবেন, তারা কি স্বচ্ছ আর সৎ? আসল প্রশ্নটা কিন্তু সেইখানে গিয়ে দাঁড়াবে। তার মানে শোকেসে ফলে কি এই রাখছি? মুহূর্তে যে বিতর্কটা চলছে সেটা একটা দলের ওপেন ডোর না, শোকেস নয়, এটা একটা দল তার ওপেন ডোর পলিসি ছিল, যে কেউ আসতে পারত, কিন্তু তার মানে যারাই আসছে তারাই যে সরকার হবেন, মানে সরকারি প্রতিনিধি হবেন বা সরকারের পক্ষ থেকে সরকারের অভিমুখ দেখবেন, এটা কিন্তু আজ অব্দি কখনো হয়নি। আমার ধারণা পশ্চিমবঙ্গতেও হবে না। বেশ, আমি একটু শ্রমিকবাবুর কাছে যাব। শ্রমিকবাবু, মানে আমি জাস্ট আমার কোয়ারি আর কি, সাধারণ মানুষ হিসেবে, মনিরুল ইসলামের এক্স্যাক্টলি কি স্ট্যাটাস এখন আপনাদের দলের? প্রশ্ন করেছেন অনির্বাণ, মানে আপনার আগের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কিছু কথা একটু বলে নিই, ব্যাকগ্রাউন্ড একটু বলে নেওয়া ভালো। প্রথমত আমি আপনাকে ধন্যবাদ দেবো যে আপনারা মানুষের মনের কথাটা বুঝতে পারছেন, যার জন্য আপনারা বুঝতে পারছেন যে 21-এ বিজেপি আসবে, যার জন্য বললেন আপনাদের প্রতিবেদনে যে ডুবন্ত জাহাজ থেকে অন্য জাহাজে লাভ দেয়, অন্য জাহাজে সেখানেই লাভ দেয় যেটা শক্ত সমর্থ, তো সেজন্য আমি ধন্যবাদ দেব। দ্বিতীয়ত দেখুন, এই যে শতরূপ বলেছিল আমাদের দলে ঢোকার সিস্টেমটা কিন্তু সব দলেই আছে। আমি শতরূপদের দলের আমি সমালোচনা করছি না, ওদের একটা সিস্টেম, আমাদের একটা সিস্টেম। আপনি যদি দেখেন 90-এর দশকে কিন্তু জ্যোতি বসু বলেছিলেন যে বানের জল রুখতে হবে, তার মানে ওদেরও দলে কিন্তু অন্য দল থেকে সমর্থক কর্মীরা সব যুক্ত হতো। এবার কি, হ্যাঁ, ওদের আপনি বলবেন যে এরকম হেভিওয়েট নেতারা তো ওদের দলে আসেনি, তার কারণ হচ্ছে এই বামপন্থী দলগুলো আবার মেম্বারশিপের একটা নিয়ম, যেটা সঞ্জয়বাবু এক্ষুনি বললেন। আমাদের বিজেপি দলের সদস্য হওয়ার একরকম নিয়ম ছিল, ওদের দলের আর এক রকম নিয়ম ছিল। আমাদের যেহেতু খুব সহজেই আমাদের এই মেম্বারশিপটা পাওয়া যেত, সুতরাং যে কেউ চট করে আসতো এবং তাদের মধ্যে অনেকেই হয়তো টিকিট পেয়েছে। শতরূপদের সিস্টেম কি ছিল, যেহেতু ওদের মেম্বারশিপটা ছিল একটু কমপ্লিকেটেড, ওরা যখন মনে করতো যে কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আমরা তাকে মানে ভোটে দাঁড় করাবো, আমি উদাহরণ হিসাবে বলি কিরণময় নন্দ, উনি ছিলেন আপনার অ্যাকচুয়ালি সমাজবাদী পার্টির নেতা, কোনোদিনও বামপন্থী দলের সদস্য হননি, কিন্তু বাম সমর্থিত প্রার্থী হিসেবে উনি ভোটে লড়তেন। তো আপনি অ্যাকচুয়ালি একই জিনিস, দুজনের তাদের গঠনতন্ত্র, তাদের দলের নিয়ম অনুযায়ী একভাবে ইমপ্লিমেন্ট করে। সো এইটা যে বিজেপি আজকে নিচ্ছে, মানে এটা যে উঠছে, এটা আমার মনে হয় খুব একটা যুক্তিযুক্ত না। আর 3 নম্বর হচ্ছে যেটা সঞ্জয়বাবু বললেন, একদম সঠিকভাবেই বলেছেন। আমার প্রশ্নটা শ্রমিকবাবু, মনিরুল ইসলাম এখন কি করেন আপনাদের দলে? মানে আমি ওটাই বলছি এইটাই তো মানে আমরা মানে গর্ব করে বলি যে এতদিন পর্যন্ত আমাদের কি ছিল দলে, যে আমাদের সদস্য পদটা খুব চট করে নেওয়া যেত,
কিন্তু তার মানে এই নয় যে ওখানেই সিস্টেমটা শেষ ছিল। যেটা এখন কথা হচ্ছে যে একটা ফিল্টারিং হবে। আগে ছিল দলে জয়েন করিয়ে তাকে একটা, আমি কি বলবো, মানে ট্রেনিং তো ঠিক বলা যায় না, একটা প্রশিক্ষণের মধ্যে রাখা হয়, আমাদের দলের নিয়ম নিষ্ঠা আমাদের আদর্শ এগুলোকে শেখানো হয়, সেগুলো কে কতটা তাড়াতাড়ি নিতে পারছে সেই অনুযায়ী তাকে দলের দায়িত্ব দেওয়া হয়। এবং মানে দলে এলেই টিকিট পাবে, মন্ত্রী হবে, যেরকম হয় না, যেটা সঞ্জয়বাবু খুব সুন্দরভাবে মানে বিস্তারে বললেন, ঠিক সেই জিনিসটাই হচ্ছে মনিরুল ইসলামের ক্ষেত্রে। হয়তো উনি এখনো সেরকম ভাবে তৈরি হয়ে উঠতে বেশ, আমরা একটা বিরতির সময় যাবে, বিরতির পর ফিরে আসবো। নিশ্চিতভাবে মনিরুল ইসলামের মতো নামগুলো অস্বস্তির কাঁটা হয়ে রয়েছে এবং ঠিক সেই কারণেই ফিল্টারেশনের ব্যবস্থা বিজেপির তরফ থেকে। বিরতির পর একটু অন্যরকম প্রশ্ন নিয়ে ফিরবো। 34 বছরের বাম রাজত্বে বলা ভালো সেই বামেদের মধ্যে সর্ববৃহৎ শরিক সিপিআইএম, তাদের যে বিপুল সদস্য সংখ্যা, তাদের মধ্যে কতজন সত্যি সত্যি বৈজ্ঞানিক সমাজতন্ত্র সম্পর্কে জানতেন? তাহলে বিজেপি করতে গেলে কি ইন্টিগ্রাল হিউম্যানিজম জানতে হবে? ফিরে আসে বিরতির পর, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে গিয়েছেন তাদের তুলনায় নিশ্চিতভাবে তৃণমূলের থেকেও এখনো পর্যন্ত যারা বেসুরো বাজছেন তাদের সংখ্যাটা বেশি। রাজীব বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, প্রবীর ঘোষাল, গৌতম দেব, প্রতিদিনই তালিকাটা দীর্ঘ হচ্ছে। কিন্তু প্রশ্ন এই যে ফিল্টার বসানোর কথা বলছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, কারণ তাদের মনে হচ্ছে যে তৃণমূলে থাকা সব থেকে ডিসক্রেডিটেড নামগুলো যদি তাদের দলে এসে নেতা বা মন্ত্রীর ভূমিকা পেয়ে যান, তাহলে দলের কর্মী সমর্থকদের কাছে, দলের ভোটারদের কাছে তারা কিভাবে মুখ দেখাবেন? যারা তৃণমূলের অপশাসনে বিরক্ত হয়ে, কোটানকোট অপশাসনে বিরক্ত হয়ে হয়তো তাদেরকে ভোট দেবেন ঠিক করেছিলেন। আমি এখান থেকে শতরূপের কাছে যাব। শতরূপ, আমার একটা সিম্পল কোয়েশ্চেন, যে ধরুন তপন ঘোষ, শুকুর আলী, লক্ষণ শেঠ, এরা কি বৈজ্ঞানিক সমাজতন্ত্র বুঝে সিপিএম করতেন? মানে এটা কি খুব জরুরি আজকের দিনে, মানে আজকের রাজনৈতিক বাস্তবতার দিনে, যে একেবারে দলের নীতি, কর্মসূচি, সাংগঠনিক পরিকল্পনা সবকিছু জেনে বা নিয়মকানুন জেনে তবে সেই দলটা করতে হয়? অনির্বাণ, আমার মনে হয় যে প্রেমাইসে আমরা আলোচনা করছি, কে কি না জেনে আসছেন সেটা আমাদের আলোচনার বিষয় নয়। বিষয়টা হচ্ছে কে কি জেনে আসছেন। এক্ষেত্রে বিজেপি করতে আসলে কি কি জেনে আসতে হচ্ছে? খুন করা জেনে আসতে হচ্ছে, চুরি করা জেনে আসতে হচ্ছে, ধর্ষণ করা জেনে আসতে হচ্ছে, টেট পরীক্ষার কোয়েশ্চেন পেপারের মুখ না দেখেও নিজের পরিবারের ছেলে মেয়ে ভাইপো ভাগ্নে পারলে নিজের বাড়ির কুকুর বেড়ালকেও টেটে চাকরি পাইয়ে দেওয়া জেনে আসলে বিজেপিতে আসতে একটু সুবিধা হচ্ছে। শতরূপ, আমি এক মিনিটের জন্য থামাচ্ছি, আমি আসবো আপনার কাছে ফিরবো। আমি সৌমিকদা হাত তুলছেন, বোধহয় কিছু অ্যাড করার আছে। সৌমিকদা প্লিজ। না না, মানে হঠাৎ করে আপনি বলছিলেন আপনার বলার সময় হাত তুলিনি, আমার বলার সময় ফালতু হাতটা তুলতে গেলেন কেন? আমি এটা বলিনি। যাই হোক, অনির্বাণ, এই যে যিনি সঞ্জয়বাবু পলিটিক্যাল অ্যানালিস্ট, উনি পলিটিক্যাল অ্যানালিস্ট না পলিটিক্যাল অপটিমিস্ট আমি বুঝলাম না। উনি খুব অপটিমিস্ট হয়ে একটা কথা বললেন, একটা থিওরি দিলেন যে খারাপ লোকেরা বিজেপি দলে আসছে, সরকারে যাচ্ছে না, এবং উনি এ ব্যাপারে খুব অপটিমিস্টিক যে খারাপ লোকেরা মিলে একটা ভালো সরকার দেবে, খারাপ লোকের দল একটা ভালো সরকার তৈরি করবে। ওনার এই অপটিমিজমের এক বালতি দুধে এক ফোঁটা চোনা আমি ফেলছি ওনার কাছে ক্ষমা চেয়ে নিয়ে। আমি জানি না উনি অর্জুন সিং বলে কারোর নাম শুনেছেন কি না। অর্জুন সিং ভদ্রলোক এই মুহূর্তে ভারতবর্ষের আইনসভা, ভারতবর্ষের হায়েস্ট যে আইনসভা, পার্লামেন্ট, লোকসভার একজন সদস্য। অর্জুন সিং, আমিও জানি, আপনিও জানেন, আমরা সবাই জানি, গোটা ব্যারাকপুর, কাকিনাড়া, ভাটপাড়া, জগদ্দল, টিটাগড় এলাকাটাকে মাফিয়া সাম্রাজ্য বানানোর জন্য যদি কারোর মেডেল প্রাপ্য হয়ে থাকে, সে মেডেল যাবে যার গলায়, সেই অর্জুন সিং এখন বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি তাকে ভারতবর্ষের আইনসভায় পাঠিয়েছে। লাস্ট টাইমে একটা কথা বলি অনির্বাণ এই প্রসঙ্গে, দেখো তোমরা এর আগে আরএসএসের যে খবরটা দেখালে, আরএসএস থেকে নাকি এখন লাগাম টেনে ধরা হচ্ছে। দেখো, আমি আরএসএসের ফিলোসফির ঘোরতর বিরোধী, আমার মতো অনেকেই তাই, কিন্তু আমরা ছোটোবেলা থেকে এটা জেনে বড় হয়েছি যে আরএসএসের একটা শৃঙ্খলা আছে, তারা অনেকটা কমিউনিস্ট পার্টির মতোই, তারাও একটা রেজিমেন্টেড, তাদের একটা আদর্শগত স্ট্রং একটা কাঠামো রয়েছে। দেখো, একজন জীবন্ত মানুষকে ওষুধ দিলে তার অসুখ সারতে পারে, মৃতদেহে ইঞ্জেকশন দিয়ে তুমি কি করবে বলো? এখন ফিল্টার বসানোর কথা বলছেন অনির্বাণ। তৃণমূলের বিরুদ্ধে গোটা 10 বছরে যদি সবচেয়ে বেশি দুটো শব্দ উচ্চারিত হয়ে থাকে এদের সরকারের বিরুদ্ধে, তা হচ্ছে, নিশ্চয়ই তুমি আমার সাথে একমত হবে, এক হচ্ছে দুর্নীতি, দুই সন্ত্রাস। দুর্নীতির মাথা যে ছিল পশ্চিমবাংলায় মুকুল রায়, সেই মুকুল রায় এখন বিজেপির নেতা। সন্ত্রাসের এপিটাম ছিল এই পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী, সে এখন বিজেপির নেতা। এই দুটো হচ্ছে, আর এর বাইরে আর যা আছে আছে, এদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আটকাবে মুকুল রায় আর শুভেন্দু অলরেডি দলে ঢুকে বসে আছে। এবার আমি নেই, এবার আমি বলবো। হ্যাঁ প্লিজ প্লিজ। হ্যাঁ বলবেন, আমি হাত তুলবো না। সর্বপ্রথম তো মানে এই নামটা ভুলে গেল কি করে, রেজ্জাক মোল্লা।
মানে উনিও বিধায়ক ছিলেন বামেদের আমলে, এবং তখন দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে ভাঙড় অঞ্চলে ওনার সম্বন্ধে সবাই জানে উনি কতটা সাধু সন্ন্যাসী টাইপের মতো জীবন কাটাতেন। নাম্বার তৃণমূলকে বলুন, তৃণমূল দলে নিয়েছে, আমরা দলে নিয়েছি ওটা নাকি? বাম আমলেই ছিল, আমাদের তো চলে গেছে। বাম আমলেই ছিল, আমরা তো দলে নিইনি কাউকে, বাম আমলে থাকাকালীনই ওই কাজগুলো আমরা তো করেছেন। কাউকে দলে নিইনি। না না, আরে দলে তো তোমার নিয়েছে দলের তো তৃণমূল। সে মেম্বার ছিল। আমরা তো দাঁড়িয়েছি, তৃণমূল দলে নিয়েছে। পরে বলবে, তুমি হাত তোলো। আচ্ছা, নেক্সট হচ্ছে শ্রমিকদা, আমি জাস্ট একটা কথা অ্যাড করছি, আপনারা রেজ্জাক মোল্লাকে দলে নেননি, কিন্তু রেজ্জাক মোল্লার আদর্শটা অন্তত নিয়েছেন। কালো চুলের মধ্যছেলিতে দল তো ভরে যাচ্ছে। না, এটাই আমি আপনাকে বলি, আপনাকে একটা পুরো আপনি মানে বিশ্লেষণ করে নেবেন, আপনি সাংবাদিক মানুষ, আমার চেয়ে অনেক বেটার বিশ্লেষণ করতে পারবেন। যবে থেকে মুকুল রায় আমাদের দলে এসছে 2017, আজ পর্যন্ত বলুন ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতি আপনি অভিযোগ পেয়েছেন? পাননি। অর্জুন সিং 2018 থেকে এসছে, একটাও ওনাকে কোথাও দেখেছেন? হ্যাঁ, তৃণমূলে থাকাকালীন আমাদের শ্রমিক ভট্টাচার্যকে উনি নির্ঘাত তারা করেছিলেন, আমরা সেটা কখনো খালি ভুলিনি তাড়া করেননি, বা কি বলে অস্বীকার তাড়া করেছিলেন বলুন একটু? আমরা ভুলিনি বা অস্বীকার করছি না, কিন্তু এটাই হচ্ছে বিজেপি দলে আসার পর ওনাকে রক্তাক্ত হয়েছে ঠিক, আমি পুলিশের একমত। বেশ, সুপ্রিয় বাবু হাত তুলছেন, সুপ্রিয় বাবুর কাছে যাবো। সুপ্রিয় চন্দ্র, সুপ্রিয় বাবুর কাছে যাবো। সুপ্রিয় বাবু, please। এই জন্যই আমরা বলি ভারতীয় জনতা পার্টিতে পার্টি উইথ ডিফারেন্স, যে এখানে ঠিক। যারা এসছে লাস্ট আমি একটা তার মানে শুধু দরজার বাইরে নয়, দরজার ভিতরে একটা ফিল্টার আছে বিজেপির। যে দলে প্রবেশ করার পর ওই ফিল্টারের মধ্যে দিয়ে গেলে মানুষ অনেকটা ভালো হয়ে যায়, চরিত্রের বদল ঘটে, সংশোধন ঘটে। আমি সুপ্রিয় বাবুর কাছে যাবো। সুপ্রিয় বাবু, please। শ্রমিকদা, আপনি ঠিক বলেছেন। মুকুল রায় আপনাদের দলে যাওয়ার পরে নতুন করে কোনো অভিযোগ আসেনি, অর্জুন সিং এর বিরুদ্ধে আসেনি। আপনাকে রিকোয়েস্ট, এই দাউদ ইব্রাহিম জ্বালিয়ে মারছে ভারতবর্ষকে, দয়া করে দাউদ ইব্রাহিমকে দলে নিয়ে নিন, যাতে ও ভালো লোক হয়ে যায়। যদি আসতে চায় অনেক সিরিয়াস সবাই জানেন না। সিরিয়াস নোট, আমি সুপ্রিয় বাবুর কাছে যাবো, প্লিজ। না, এবার সুপ্রিয় আমি বাবু, আর একটা লাইন খালি সুপ্রিয় বাবু, বলবো। তাহলে এখন আমি এই খালি মুহূর্তে একটা লাইন লড়াইটা কথা হচ্ছে বলবো, তৃণমূল অনির্বাণ। থেকে পরিত্যক্ত নাকি 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 বলবেন। সত্যি সত্যি তৃণমূলের সম্পদটা বিজেপিতে যাবেন নাকি? অনির্বাণ, আমি আসবো শ্রমিক বাবু, একটু সুপ্রিয় বাবুর কাছে যাবো। সুপ্রিয় বাবু, তাহলে কি এখন লড়াইটা এরকম দাঁড়াবে যে শ্রমিক বাবু, তৃণমূল আপনি থেকে আপনার পরিত্যক্ত বলার সময় নাকি আবার তৃণমূলের বলবেন। সম্পদটা বিজেপিতে যাবেন? সুপ্রিয় বাবু, না না, দেখুন, ব্যাপারটা হচ্ছে বিজেপি সবসময় নিজেকে ওয়াশিং মেশিন মনে করছে, গঙ্গা মনে করছে। যদিও গঙ্গা নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার 90% কাজের এখনো শুরুটাই হয়নি, শেষ তো অনেক পরের কথা। মুকুল রায় নিয়ে কথা বলছিলেন সম্মানীয় শ্রমিক বাবু প্যানেলে বসে। আমি শুধু জানতে চাইবো যে নিশ্চয়ই আমাদের অনেকেরই মনে আছে, শতরূপদা, আমাদের মতো যারা তরুণ রাজনৈতিক কর্মী, আমাদের তো মনে আছেই, সিদ্ধার্থ সিং বলে একজন ছিলেন না বিজেপিতে, সেই কিন্তু মর্মার্থ না, এরকম মর্মার্থ নিঃসন্দেহে আপনারা ভালো জানবেন, কারণ আপনাদের দলে আপনারা কিছুক্ষণ আগে বলছেন না প্রশিক্ষণের কথা, প্রশিক্ষণ তো বটেই। বাচ্চা লকেট চ্যাটার্জি, রূপা গাঙ্গুলি বিজেপিতে যাওয়ার পর দেখা গেল যে যতগুলো বাচ্চা চুরির কেস, আমি উত্তরবঙ্গের ছিল, উত্তরবঙ্গে দেখা হলো যতগুলো হোমে, মহিলা হোমে, বিভিন্ন শিশু হোমে, সেই হোমে যতগুলো দুর্নীতির জায়গা এলো, সব জায়গায় দেখা গেলো রূপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জি না ভেসে আসছে। আপনি আমফান নিয়ে বলছেন, আমি ক্যাটাগরিক্যালি বলছি, আমি লিখে রেখেছিলাম সেই সময় আপনি আমফান দুর্নীতি নিয়ে কথা বলছিলেন। আমি জন্মসূত্রে জলপাইগুড়ি জেলার নাগরিক, জলপাইগুড়ি জেলার ভোটার। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে বিজেপি অফিস থেকে বস্তা বস্তা চাল পাওয়া গেছে এই আমফান, করোনা, কোভিডের সময়। ফলে সেই সময় দাঁড়িয়ে দুর্নীতির আঙুলটা আপনারা কার দিকে তুলছেন, আর সেই দুর্নীতির একটা আঙুল কারোর দিকে তুলতে গেলে 4টে আঙুল যে নিজের দিকে থেকে যাচ্ছে, সেই জায়গায় আপনারা অনেকটাই বেশি কম। আমি একটু সঞ্জয় বাবুর কাছে আসি এই প্রসঙ্গে। সঞ্জয় বাবু, তাহলে আপনি যতটা আশাবাদী ছিলেন, আমি একটু সঞ্জয় বাবুর কাছে যাবো। সমিতা, আমি একটু সঞ্জয় বাবুর কাছে যাই। আমি আসবো সমিতা, আমি অবশ্যই আসবো বিরতিতে যাওয়ার আগে। আমি একটু সঞ্জয় বাবুর কাছে যাই। সঞ্জয় বাবু, আপনি যতটা আশাবাদী ছিলেন, ওটা জলপাইগুড়িতে আমাদের নির্বাচনী অফিস ছিল, অফিসটা বন্ধ হয়ে যাওয়ার পর ফ্লেক্স ছিল, সেইখানে এই তৃণমূলের লোকেরাই চাল ওখানে রেখেছিল, আমাদেরকে ওটাকে তারপর বলা হচ্ছে বিজেপি করেছে। নির্বাচনী অফিস ছিল, আমি একটু সঞ্জয় বাবুর কাছে যাই। মুশকিল হচ্ছে নির্বাচনী অফিস তো আপনাদেরই ছিল, সেই দুর্নীতি চলছে। আপনাদের নির্বাচনী অফিসে কি থাকবে? চলে হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে সেম সাইড করছেন, সেম সাইড গোল করছেন, এই মুহূর্তে শুনে গেলাতে পাচ্ছি না কোনো পক্ষকে। আমাকে কিঞ্চিত বেশি হতে হচ্ছে, এর মধ্যে একটা বিরতির কথা ঘোষণা করে, একটা বিরতির পর ফিরে আসছি। সঙ্গে থাকুন 24 ঘন্টা। বিজেপিতে ফিল্টার এখন আর শুধু সংবাদ মাধ্যমের জল্পনা কল্পনা নয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি বলেছেন শুনুন। সবাইকে নিইনি আমরা, আর সবাইকে নেবও না। আমাদের কাজের উপযোগী এবং সমাজের মানুষের কাছে যাদের ঠিকঠাক আছে এরকম লোককে নেওয়ানোর চেষ্টা করব। তবে রাজনীতিতে কী আছে, সবাইকে একেবারে ক্লিন চিট দিয়ে বা একরকম ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে নেওয়া যায় না।
যথাসম্ভব আমরা সবাইকে নেওয়ার চেষ্টা করছি, তাদেরকে যেরকম জায়গা যেখানে দেওয়ার দরকার সেরকম দেওয়ার চেষ্টা। আমি বিশ্লেষক সঞ্জয় বাবুর কাছে আসবো। সঞ্জয় বাবু, সবাইকে নিচ্ছি না, ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে যেহেতু রাজনীতিতে সবাইকে নেওয়া যায় না, তাই যথেষ্ট সম্ভব সবাইকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছে, কিন্তু তবুও কিছু বাছবিচার থাকছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেটা শতরূপ বলছিলেন, যে দুর্নীতি বা সন্ত্রাসের মুখরাই যখন বিজেপিতে গিয়ে বসেন তৃণমূল থেকে বা অন্য দল থেকে, তখন কি বিশ্বাসযোগ্যতা থাকে ভোটারদের কাছে? সন্ত্রাসের মুখ আমি বিজেপিতে এই মুহূর্তে এখন অবধি দেখিনি। তবে দুর্নীতির মুখ, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, এরকম কিছু মানুষ অবশ্যই বিজেপিতে এখন আছেন। একটা আমি একটু বলে নিই, আমি কাউকে বিরক্ত করি না ভাই, আমি একটু বলে নিই। একটা কথা আছে যে পহেলে দর্শনধারী পাছে গুণ বিচারী। স্বাভাবিক এই পলিসিটা এতদিন ধরে চলছিল বলেই দেখে এসছি। এখন দেখতে পাচ্ছি পলিসিটা বদলে এই পাছে গুণ বিচারিটা আগে গুণ বিচারি হচ্ছে। এটা ভালো কথা, এটা পজিটিভ ডেভেলপমেন্ট, আমার এর মধ্যে কোনো খারাপ কিছু মনে হচ্ছে না। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে, শতরূপ আমাকে সেখন বলছিলেন যে আমি খুব অপটিমিস্টিক। আমি অপটিমিস্টিক মানে ভাবের ঘোরে অপটিমিস্টিক নই। আমি দেখছি যে এই দলটা যখন 6 বছর ধরে কেন্দ্রীয় সরকার চালাচ্ছে এবং সেখানে কোনো দুর্নীতির অভিযোগ আজ পর্যন্ত আমরা কমসে কম চোখে পড়েনি, সেক্ষেত্রে সেই দলেরই সরকার যদি এই রাজ্যে হয়, তাহলে এমন মানুষ যারা দুর্নীতিগ্রস্ত তারা সরকারে আসবেন না বা সরকারের অভিমুখ ঠিক করবেন না, এটাই আমরা এক্সপেক্ট করতে পারি। এটা আমার এক্সপেকটেশন, এটা আমার নয়, মানে যেভাবে আপনি বললেন সেরকম ব্যাপারটা নয়। একদম শেষ দিকে চলে এসেছে। তবে মূল জায়গাটাতে আমরা একটু অ্যাড্রেস করছিলাম। মূল জায়গাটা একটা লাইন বলে নি, উনি আমি একটা কথা আমাকে বলে দিতে দিন, আমার চেষ্টা করতে দিন। হ্যাঁ, আমি বলছি মূল জায়গাটা কিন্তু যে মানুষ কেন বীতশ্রদ্ধ হচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে, তার কারণ হচ্ছে করাপশন। আমরা জ্বরটা দেখছি কিন্তু জ্বরের কারণটা দেখছি না। এই যে এত মানুষ তৃণমূল ছেড়ে চলে আসতে চাইছেন, বিজেপিতে যোগদান করতে চাইছেন, আমার সমাজে তো একদম শেষ হয়ে যাবে, আমাকে থামাতেই হচ্ছে। আমি ক্ষমা প্রার্থী, সময় একেবারে শেষ। তাহলে আপাতত দুর্নীতির বিরুদ্ধে বিজেপির লড়াই হলো এবং মানুষ তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির কারণে ক্ষুব্ধ, এটা বিজেপি মনে করলেও দুর্নীতির অভিযোগ আছে এমন নেতাদের ইতিমধ্যে দলে নিয়ে ফেললেও আপাতত অন্তত একটু ফিল্টার বসিয়ে রয়ে দলে নেওয়ার পক্ষপাতী বিজেপি। আর তাতে তৃণমূলে যারা বেসুরো তাদের উপর কোনো প্রভাব পড়ে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।